নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 8ই জুন 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 161তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, যিনি আমার পাশেই বসে আছেন। আর এই অনুষ্ঠান শুরুর আগে আমাদের প্রথাগতভাবে আমাদের প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলী সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গানটা শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি পড়ব সেটি 1895 সালে লেখা, মঠের সকলকে লক্ষ্য করে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, আমার খুব ইচ্ছা আছে যে স্বামীজি যে খবরের কাগজ নিয়ে ভাবতেন, প্রায় গোটা 6 চিঠি আছে, সেই সবকটা চিঠি ক্রোনোলজিক্যালি পড়া, এবং এই খবরের কাগজ তৈরির যে কতখানি মেন্টাল প্রিপারেশন তার ছিল, কত মাস ধরে তিনি সেটা ভেবেছেন,
এবং সেইটি নিয়ে আমরা একটা পরে আলোচনা অবশ্যই করব, স্বামীজির চিঠিপত্রগুলো, কিন্তু সবকটা চিঠিকে ক্লাব করে আমি আলোচনা করতে চাই। তাহলে প্রত্যেকটা চিঠির কিছু কিছু অংশ পাঠ করলে আমরা আরও বুঝতে পারবো। দেখবেন স্বামীজি যেমন চিঠিতে লিখছেন, আগের চিঠিতে আগের দিন আমরা আলোচনা করলাম যে বেদান্তের এই শিক্ষাটা প্রয়োজন এবং রুচি প্রয়োজন, তেমনি নিজেও যখন কোনো একটা কথা বলছেন সেটার জন্য নিজেকে মন থেকে প্রিপেয়ার করার কথা বলেছেন। মনু একেবারে সেটির দিকে তার নজর ছিল যে যতক্ষণ না আমি নিজে তৈরি হচ্ছি, যতক্ষণ না আমার নিজের মনটি পরিবর্তিত হচ্ছে, আমার পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব নয়। এই চিঠিতে স্বামীজি লিখছেন, এক নম্বরে লিখছেন, পক্ষপাতী সকল অনষ্টের মূল কারণ জানিবে। অর্থাৎ যদ্যপি তুমি কাহারও প্রতি অধিক স্নেহ অপেক্ষা দেখাও, তা হইলেই ভবিষ্যৎ বিভাগের মূল পত্তন হইবে। এই কথাটা যদি ভারতবর্ষের লোকে বুঝতো তাহলে দেশের কোনো সমস্যা হতো না। এই পক্ষপাতী হচ্ছে আসল সমস্যার মূল কারণ, বায়াসড। আমরা যখন সম্পর্ক তৈরি করি, আমরা কিছু লোককে এমন তাদের প্রতি অন্ধ আমাদের দৃষ্টি হয়, কখনো তাদের বিশ্লেষণ করি না, এবং অন্ধত্ব এমন অবস্থায় পৌঁছে যায় যে সে স্নেহটা একটা বিপদের কারণ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গল্প লিখেছেন যে অত্যন্ত দুরন্ত ছিল ভাই বোনপো, কিন্তু মাসি তাকে ভালোবাসতেন, তার সব দোষগুলোকে তিনি ক্ষমা করে দিতেন। একদিন যখন সে জেলে যাচ্ছে, মাসিকে সে একটা চড় মেরে বলেছিল যে আমার যখন ভেতরে এত পরিবর্তন হয়েছিল, আমি এত খারাপ হয়ে যাচ্ছিলাম, তুমি কেন আমাকে শাসন করে ঠিক রাস্তায় আনোনি। আমরাও যখন কোনো দিকে যাই দেখি বেশ কিছু মানুষ অদ্ভুত অন্ধত্ব নিয়ে তারা চলছেন, এবং সেই চলাটার মধ্যে এত বায়াস থাকে যে আস্তে আস্তে জিনিসটার পুরো একদম 12টা বেজে যায়। স্বামীজি এক জায়গায় বলছেন, অধিকান্ত সকলের দোষের মধ্যে সহ্য করিবে, লক্ষ অপরাধ ক্ষমা করিবে, এবং সকলকে তুমি নিঃস্বার্থ হয়ে ভালোবাসো, সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসবে। একের স্বার্থ অন্যের উপর নির্ভর করে, একথা বিশেষ রূপে বুঝিতে পারিলেই সকল ঈর্ষা একেবারে ত্যাগ করিবে। 10 জনে মিলে একটা কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে নাই। এই জন্য ওই ভাব আনিতে অনেক যত্ন, চেষ্টা ও বিলম্ব সহ্য করিতে হইবে। এই যে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় দোষটা কি? সবচেয়ে বড় দোষ হচ্ছে যে আমরা 10 জনে মিলে কোনো কাজ করতে পারি না, কারণ আমাদের হিংসা, জেলাসি আমাদের পথ হয়ে দাঁড়ায়। স্বামীজি বলছেন জেলাসি ইজ দ্য বিগেস্ট সিন। আমি প্রায়ই একটি কথা বলি, আমি যেহেতু খবরের কাগজের রিপোর্টিংয়ের চাকরি করি, তখন আমাদের মতন গরিব দেশে কিছু কিছু জিনিসকে বড় বিলাসিতা বলে মনে হয়। একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি যে একজন আইএএস অফিসার, তিনি তার কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছেন, আরেকজন সেখানে আসবেন। যিনি পরে আসবেন, ঘরটি একেবারে সাজানো গোছানো ছবির মতন, কিন্তু সেটা হয় না। আসতে গেলে তার মনোমতো পর্দার রং, তার মনোমতো খাটের চাদর, এটা করার দরকার নেই। এই গরিব দেশে কেন দরকার যে তোমাকে এই রকম দিতে হবে স্ট্যাটাস? দরকার তো নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তিনি সেইভাবেই থাকবেন। কিন্তু আমরা করি না সেটা। কেন করি না? এই যে আমরা করি না, এটা হচ্ছে হিংসের জন্যে। যিনি পরে আসছেন তিনি প্রথমে একটা লম্বা চিঠি লিখবেন, আমার এই লাগবে, চমৎকার একেবারে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে রং সব রয়েছে, আবার সেটাকে রং করতে হবে। এইভাবে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমাদের স্বার্থপরতাটাকে আমরা এক্সিবিট করি, এবং এক্সিবিট করার জন্যে সেইটা আমাদের পক্ষে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, এবং জেলাসিটা একটা বিরাট সমস্যা হয়। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি একটা কিছু ভালো চালু করে গেলেন, যাতে বহু মানুষের উপকার হচ্ছে। পরে যিনি আসবেন তিনি এসে প্রথম সেটাকে নাকচ করবেন, কারণ তার মনে হয় যে তার মতটা যদি তিনি না জাহির করতে পারেন তাহলে এটা মানুষের উপকারে আসছে না। হয়তো উপকারে আসছে, খুব উপকারে আসছে, কিন্তু তিনি এসেই সেটাকে বন্ধ করে দেবেন। ধরুন একটা, এখন তো কম্পিউটার অনেকেই জানেন, প্রথম দেখতাম যে একজন অফিসার তিনি কম্পিউটার বসিয়ে দিয়ে গেছেন এবং কম্পিউটারে সব কাজ করছেন। পরে যিনি এলেন তিনি কম্পিউটার জানেন না, তিনি এসে প্রথম কম্পিউটারকে বন্ধ করে দিলেন। এই ভারতবর্ষে এই জন্য আমরা কিছুতেই 10 জন মিলে কোনো কাজ করতে পারি না, আমাদের জাতীয় চরিত্রের মধ্যে নাই। এই জন্য এই ভাব আনিতে অনেক যত্ন চেষ্টা করতে হবে,
বিলম্ব সহ্য করতে হবে। আমি তোমাদের মধ্যে বড় ছোট দেখিতে পাই না, কাজের বেলায় সকলকেই মহাশক্তি প্রকাশ করিতে পারে আমি দেখিতে পাইতেছি। এই যে স্বামীজি বলছেন যে সবসময় যে জেলাসি ইজ দ্য বিগেস্ট সিন, হবে না, আমরা কিছুতেই আমরা ছোট, সে স্বামীজির ভাষা তোমরা ছেঁড়া নেতা ধরে টানাটানি করছো, সেইটাকে পাল্টানোর কথা তিনি বারবার বলছেন। এবং বারবার বলছেন কেন? তার কারণ যদি এই মনোভাব সাধুদের মধ্যে থাকে তাহলে অর্গানাইজেশনটা দাঁড়াবে না। তখন তো অর্গানাইজেশন তৈরি করা 2 বছর বাকি। তাই বলছেন ও কিছু পারে না, ও কিছু জানে না, সাথে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং স্বামীজির কাজই ছিল যে সবাই ঝাঁপিয়ে পড়বে, যে মানুষকে সেবা করতে হবে, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কিছু না। সারদা কত দেশ পর্যটন করিয়া বড় বড় কার্যের বীজ বপন করিয়াছে। হরির বিচিত্র ত্যাগ, এইখানে স্বামীজি প্রত্যেক গুরু ভাইয়ের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছেন। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ়নিষ্ঠা একটা মহাবৃত্তিস্বরূপ। স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামীজিরা যখন পরিব্রজ্যায় চলে গেলেন, তিনি কখনো যাননি এবং তিনি সেই প্রথমে বরানগর, পরে আলমবাজার মঠে ঠাকুরের ঘরটিকে আগলে পড়ে রইলেন। স্বামীজি বিলেত থেকে প্রথমবার ফেরার পরে তাকে অনুরোধ করলেন যাওয়ার জন্য, তিনি মাদ্রাজে চলে গেলেন এবং মাইলাপুরে তিনি বিরাট কাজ করতে শুরু করেন। স্বামীজি সেই কথা বারবার বলেছেন। কিন্তু এই যে বিলেত থেকে লিখছেন যে প্রত্যেক গুরু ভাইয়ের বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাদের কথা বলছেন। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ়নিষ্ঠা একটা মহাবৃত্তিস্বরূপ। কালীয় যোগেনের টাউন হল মিটিং কেমন উত্তরপূর্বে সিদ্ধ করিল কত গুরুতর কার্য। এই যে কালী এবং যোগেন, এই যে স্বামীজিকে যে টাউন হলে যে সভা করা হয়েছিল, স্বামীজির যে বিলেতে কাজ, সেটিকে প্রশংসা করে স্বামীজিকে অভিনন্দন, এবং স্বামীজি শুধু নয়, বিশেষ করে বিদেশিদের আমেরিকানদের অভিনন্দন জানানো যে তারা বিবেকানন্দকে আবিষ্কার করেছেন এবং সহায়তা করেছেন তার কাজে। টাউন হলে যে সভা হয়েছিল, সেই সভার মূল কাণ্ডারি ছিলেন স্বামী অভেদানন্দজি এবং স্বামী যোগানন্দজি। মনে রাখতে হবে, স্বামীজির যেমন বয়স তখন 30 বছর 32 বছর, অভেদানন্দজিরও তাই বয়স। সেটাও কিন্তু দেখবার মতন, বরং তিনি স্বামী থেকে সামান্য ছোটই ছিলেন। এবং সেই ছোট ছেলেটি কলকাতার এই টাউন হলে বিরাট সভা করেছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে সেই সভায় আমন্ত্রণ জানানো ছিল প্রিজাইড করতে। স্যার গুরুদাস সেই সভায় যখন যান, পিয়ারীমোহন মুখোপাধ্যায় তার বক্তৃতায় স্যার গুরুদাসকে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শুরু করেন এবং টাউন হলের সভাটি খুব ভালো ইম্প্যাক্ট ফেলেছিল সমাজের ওপর। বিবেকানন্দরা যে রামকৃষ্ণদেবের শিষ্য এবং বিবেকানন্দরা যে বিরাট কাজ করছেন বিদেশে, সেইটি মানুষ প্রথম জানলো। তাই বলছে যে শশী এবং যোগেন, কালী এবং যোগেন কীরকম সুন্দরভাবে সেই সভাটি করল। নিরঞ্জন, সিলন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে। সারদা কত দেশ পর্যটন করিয়া বড় বড় কার্যের বীজ বপন করিতেছে। হরির বিচিত্র ত্যাগ, স্থির বুদ্ধি এবং তিতিক্ষা আমি যখনই মনে করি তখনই নতুন বল পাই। হরি মহারাজ মানে স্বামী তুরীয়ানন্দজি, তারও যে বড় কাজ সেটি স্বামীজি দেখেছিলেন। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1897 সাল। তার ঠিক 15 দিনের মধ্যে 15 মে 1897 স্বামী অখণ্ডানন্দজি সারগাছিতে তার অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেই কাজ তিনি শুরু করেন। তার প্রশংসাও স্বামীজি করেছিলেন। তুলসী, গুপ্ত, বাবুরাম, শরৎ প্রভৃতি সকলের মধ্যেই এক মহাশক্তি আছে। তিনি যে জহুরি ছিলেন তাতে এখনও যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদের তফাৎ কী? স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছিলেন যে তিনি ওস্তাদ মালি ছিলেন, তাই অত্যন্ত যত্ন করে এই সঙ্গরূপী হাটটি তৈরি করেছিলেন। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন যে আওয়ার মঠ রিপ্রেজেন্টস দি ফিজিক্যাল বডি অফ শ্রী রামকৃষ্ণ is always present at the mott. One who worships it worships him as well. One who disregards it disregards our Guru. এবং স্বামীজি বলতেন ঠাকুর ওস্তাদ মালি ছিলেন, তিনি প্রত্যেককে
নিজে সেই সুন্দর সেই ফুলগুলিকে এনে এই সঙ্গরূপ মালাটি তৈরি করেছেন। বিবেকানন্দের যেমন একদিকে একটা প্রচণ্ড জোর কাজ করার ক্ষমতা ছিল, অভেদানন্দজি তেমনি 25 বছর আমেরিকায় কাজ করে গেলেন। 1896 সালে গিয়েছিলেন, 1921 সালে ফিরে আসেন। এই দীর্ঘ প্রবাস জীবন, সেখানে তিনি বেদান্তের চর্চা করেছেন। স্বামী শারদানন্দজি তিনি প্রথম বিদেশে গিয়েছিলেন এবং স্বামীজি তার গুরু ভাইদের প্রত্যেকের নাম রেখেছিলেন তাদের মানসিক চরিত্র অনুযায়ী। স্বামী শারদানন্দজি তিনি মঠ এবং মিশনের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তার কোলে একদিন শ্রীরামকৃষ্ণ বসে পড়েন এবং বসে পড়ে তিনি বলেন, দেখছিলাম যে শরৎ কতটা ভাণ নিতে পারে। স্বামী ত্রিগুণাতীতানন্দজি তিনি সারদা প্রসন্ন মহারাজ তিনি বহু কষ্ট করে উদ্বোধন পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং সেই উদ্বোধনে তিনি প্রথম সম্পাদক। কত কষ্ট করে তিনি কম্পোজিটার জোগাড় করতেন এবং প্রুফগুলো দেখতেন যেন কোনো রকমের ভুল তার মধ্যে না থাকে, কারণ ভুল থাকলে স্বামীজি ভীষণ বকতেন। স্বামীজির কথাতে তিনি আমেরিকায় চলে যান। স্যান ফ্রান্সিসকোয় একটি মানুষের বোমার আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার আগে তিনি হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেন স্যান ফ্রান্সিসকোতে এবং সেটি ভারতবর্ষে বিদেশে প্রথম প্রতিষ্ঠিত মন্দির। প্রত্যেকের দেখবেন তাতে একটা ভূমিকা ছিল। এই যে ভূমিকার কথা স্বামীজি বলছেন যে তিনি বাবুরাম, শরৎ প্রত্যেকের মধ্যে একটা মহাশক্তি রয়েছে। তিনি যে জহুরি ছিলেন তাতে এখনও যদি সন্দেহ হয় তাহলে তোমাতে আর উন্মাদের তফাৎ কী বলো, যে তিনি জহুরি ছিলেন। শ্রীরামকৃষ্ণ প্রত্যেককে এনে তবে এই সঙ্গরূপে তৈরি করেছিলেন এবং যেহেতু নিজে জানতেন যে স্বামীজি বেঁচে দিন বাঁচবেন না, তাই বাকি সবাইকে সেইভাবে তৈরি করেছিলেন। স্বামীজিও শিষ্যকে বলতেন, দেখ বড় গাছ থাকলে যেমন চারা গাছ বড় হতে পারে না, আমি চলে গেলেই দেখবি এরা কীরকম কাজ করছে। স্বামী ব্রহ্মানন্দজি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনকে, আর 1902 থেকে 1922 সাল যতদিন না তার শরীর যাচ্ছে সেটি দেখবার মতন। স্বামী শারদানন্দজি তিনি মঠের প্রথম মঙ্কস কনফারেন্স করেন এবং সেই মঙ্কস কনফারেন্সে যে কথাগুলো শারদানন্দজি বলেছিলেন সেগুলো এখনও প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ এবং কিভাবে মঠ সঙ্গ চালনা করতে হবে সে বিষয়ে শারদানন্দজি পরিষ্কার তার মত দেন। ধীরে ধীরে বারুদের স্তরে পুঁতিতে হয়, তারপর একদিন একটা কথা অগ্নি তার সমস্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই যে ধীরে ধীরে কাজ করো, মহাকার্য করতে ধীরে লাগে। দেখুন স্বামীজিরা কেউ কোনো দিন হাঁকপাক করে কাজ করেননি। কাজ যখন করেছেন ধীরে করেছেন, কারণ তার মধ্যে একটা পার্মানেন্স আনতে হবে। যে কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হয় সে কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার মধ্যে কোনো রকম চিরস্থায়ী কিছু থাকে না। স্বামীজি যে কাজ করছেন সেই কাজটি চিরস্থায়ী কাজের জন্য করা। এখানে উদ্ভিন্ন 6টা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। 1500 বছর 2500 বছরের খাবার তোদের দিয়ে গেলাম। স্বামীজি বলছেন এই যে এত বছর ধরে রামকৃষ্ণ ভাব ছড়িয়ে পড়বে, এটি স্বামীজি বিশ্বাস করতেন। তিনি কাণ্ডারি ভয় কি, তোমাদের অনন্ত শক্তিমান সামান্য ঈর্ষাবুদ্ধি ও অহংপূর্ণ বৃদ্ধি দমন করিতে তোমাদের কয়দিন লাগে? যখনই ওই বুদ্ধি আসিবে প্রভুর কাছে শরণ লও, শরীর মন তার কাছে সঁপে দাও, দেখি হাঙ্গামা মিটে যাবে একদম। যখনই ভেতরে অহংকার আসবে তখন যদি কোনো মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে শরণ নেয় তার সে অহংকার চলে যায়। কিন্তু এইখানে একটা সমস্যা দেখা যায়, বহু ক্ষেত্রে বহু অহংকারী মানুষ তারা কথায় কথায় বলেন ঠাকুরই তো এরম করাচ্ছেন, ঠাকুরই যে করাচ্ছেন সেভাবে করছি। এই যে বারবার ঠাকুরের নাম বলছেন সেটাও একটি অহংকারের ব্যাপার। আমি যখন টেলিগ্রাফ পত্রিকায় চাকরি করতাম তখন আনন্দবাজারে একজন ছিলেন অত্যন্ত সুপুরুষ মানুষ, তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। তিনি প্রত্যেক বুধবার দিন বেলুড় মঠে যেতেন। এই যে বেলুড় মঠে প্রত্যেক বুধবার দিন যাচ্ছেন সেটাই তার একটা অহংকারের ব্যাপার ছিল। তিনি সবাইকে বলে বেড়াতেন আসলে বুধবার দিন তো আপনারা আমাকে পাবেন না, সেদিন আমি বেলুড় মঠে যাই। তাই জন্যে স্বামীজি বলছেন যখনই অহংকার আসবে তার কাছে স্মরণ করবে। আমি দেখেছি আমার এক মাস্টারমশাই তিনি কথায় কথায় বলতেন, দেখো ঠাকুর যেমন রেখেছেন, তিনি মুখে ঠাকুর রাখতেন। আর একটি মুসলমান ছেলে যেন কম নম্বর পরীক্ষায় পায় তার জন্য যৎপরোনাস্তি চেষ্টা করেছিলেন, কিন্তু মুখে বলতেন ঠাকুর যেমন রাখছেন, ঠাকুরের কাছে যাবে, ঠাকুরের কথা বলবে, তিনি ঠাকুরের কথা বলতেন। কিন্তু ব্যক্তিগত জীবনে যখনই আমরা মুখোমুখি হলাম সেই মুহূর্তে সব বোধ চুরমার হয়ে গেল। আমাদের যে ভারতীয় যে বোধ, এই বোধে ধর্মটা শুধু সপ্তাহে একদিন ধবধবে পোশাক পরে উপাসনালয়ে যাওয়া নয়,
ধর্মটা হচ্ছে প্রতিদিন চর্চার বিষয়, প্রতিদিন সেটাকে ধরে রাখতে হয়। এবং সে কারণে বলছেন যখনই কোনো অহংকার আসবে সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে যাবে, তাহলেই দেখবে সব হাঙ্গামা মিটে যাবে একদম। প্রত্যহ প্রাতঃকালে ও সন্ধ্যাকালে কারি, হরি, তুলসী, শশী প্রভৃতি অদল বদল করে যেন কিঞ্চিৎ কিঞ্চিৎ শাস্ত্র পাঠ করে, ও পরে সন্ধ্যাকালে ও একবার পাঠ ও ধ্যান ধারণা সঙ্গে একটু সংকীর্তনাদি হয়। এই প্রথম বলছেন সকালে এবং সন্ধ্যেবেলায় কিঞ্চিৎ কিঞ্চিৎ শাস্ত্র পাঠ করে, ও পরে সন্ধ্যাকালে আর একবার পাঠ ও ধ্যান ধারণা ও একটি সংকীর্তনাদি হয়। একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করিয়া লইলেই হবে। এই মতো একটা রুটিন করে লইলেই সকলের মঙ্গলের বিষয়। সন্ধ্যাকালের পাঠাদির সময় সাধারণ লোকেরাও যাতে আসতে পারে, এবং প্রতি রোববার 10টা হইতে নাগাদ রাত্র ক্রমান্বয়ে পাঠ কীর্তনের হওয়া উচিত, সেটা পাবলিকের জন্য। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক দিন স্বামী লোকেশ্বরানন্দ যেটা সাধুদের ক্লাস নিতেন, তো আমার যেহেতু গোলপার্কে একটা অ্যাক্সেস ছিল, তো সেই ক্লাসে আমি যেতাম। এবং তখন মহারাজ প্রায়ই বলতেন এই স্বামীজির কথা, যে প্রত্যেক দিন সকাল সন্ধেবেলায় শাস্ত্রাদি পাঠ করবে এবং কিছু ধ্যান ধারণা এবং সংকীর্তনাদি করবে। ধ্যান ধারণা, কালেকটিভ মেডিটেশান, এখন যারা ধ্যান নিয়ে কাজ করছেন তারা সকলেই বলছেন যে কালেকটিভ মেডিটেশানের সাংঘাতিক ইম্প্যাক্ট আছে যখন কোনো মানুষ সেটা শুরু করে। এবং বিদেশে যত রিট্রিট হচ্ছে সেই রিট্রিটগুলো এই কালেকটিভ মেডিটেশনে বিশ্বাস করে। বিদেশের ট্র্যাজেডি হচ্ছে যে যেহেতু হিংসেটা আমাদের সবচেয়ে বড় অন্তরায় দাঁড়ায়, তাই ইন্ডিয়ান ডায়াসপোরা এগুলো করতে পারছে না, সাহেবরা কিন্তু করছে। যারা একদম অরিজিনাল বিদেশি বা বহু যুগ ধরে আছে তারা কিন্তু একদম কালেকটিভ মেডিটেশন করছে এবং সেইখানে শাস্ত্রপাঠ হচ্ছে। যদি কখনো ইউটিউবে পরমহংস যোগানন্দ যে প্রতিষ্ঠান রয়েছে যোগদা সৎসঙ্গ, সেটার যদি কথা শোনেন দেখবেন সাহেব মেমরা কতখানি ধ্যান নিয়ে ভাবছে, যোগ নিয়ে ভাবছে, ক্রিয়াযোগ নিয়ে ভাবছে, এবং কোনটা সঠিক মেডিটেশনের পদ্ধতি তারা বের করবার চেষ্টা করছে। ডিভাইন লাইফ সোসাইটি বলে যে প্রতিষ্ঠানটি ঋষিকেশে আছে, সেখানে সারা বছর সারা পৃথিবী থেকে যোগীরা আসেন এবং আলোচনার মাধ্যমে কী করে আরও এই পদ্ধতিটিকে সুন্দর করা যায়, কী করে আর এই পদ্ধতিটিকে আরও উপযোগী করা যায়, সেই জন্যে তারা ক্ষণে চেষ্টা করে চলেছেন। তাই স্বামীজি বলছেন যে সংকীর্তন সন্ধ্যেবেলা একবার পাঠ এবং ধ্যান ধারণা এবং সংকীর্তন করবে। এই ধ্যান ধারণার কথা কেন বলছেন? যখন সবাই মিলে একসঙ্গে ধ্যান করছেন তার একটা ইম্প্যাক্ট হয়, কোনো সন্দেহ নেই এখানে। আবার বলছেন এই নিয়মাদি করে কিছুদিন কষ্ট করে চালিয়ে দিলেই পরে আপনি গড় করে চলে যাবে। এই রোববার দিনগুলো বলছেন যারা গৃহী তারাও আসবেন এবং সকলে মিলে সমবেত পাঠ হবে। গড় উক্ত হলে যেন তামাক খাওয়া না হয়, তামাক খাওয়ার একটা যেন আলাদা জায়গা থাকবে, এই ভাবটা তুমি যখন পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো তাহলেই বুঝলাম কাজে আসবে। এই যে স্মোকার্স রুম করেছিলেন স্বামীজি, যে ঘরে গিয়ে সাধুরা সিগারেট খাবেন, সিগারেট অনেকেই খান, এখনও অনেকে সিগারেট খান। আমি খুব সম্মান করতাম স্বামী শিবমহানন্দজি, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অকালে চলে যান। তো তিনি গোলপার্কে একবার এসছেন, তো তিনি বিড়ি খেতেন, তো লোকের সঙ্গে খুব যত্ন করে খাইয়েছেন। বলেন কানাইদা খুব যত্ন করে খাওয়ালেন। তারপর যখন চলে আসছি তখন বললেন, খুব আস্তে আস্তে কথা বলতেন মহারাজ, যে রনেন নাম ছিল, বললেন রনেন এটা না খেলেই পারতে। তারপর তিনি যখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হয়েছেন, ট্রাস্টি হয়েছেন, তখনও বাচ্চা সাধুর সঙ্গে সিগারেট খেতেন। একদিন গহনানন্দজি বললেন, তখন তিনি জেনারেল সেক্রেটারি, দেখো রনেন এই তুমি সবই ঠিক আছে, কিন্তু এই বাচ্চাদের সঙ্গে বসে সিগারেট খেয়েছো, এটা না খেলেই ভালো হয়। তখন মহারাজ সেখান থেকে একটু সরে গিয়েছিলেন, তাও ঘরের মধ্যে গেলে
দামি সিগারেটের প্যাকেট পেলেই সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে তিনি সেটাকে ডিস্ট্রিবিউট করে বলতেন, চল সকলে মিলে সিগারেট খাই। স্বামী আত্মস্থানন্দজি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি মাঝে মাঝে একসময় তিনি খুব সিগারেট খেতেন, তো মাঝে আমাকে বলতেন, তুই কি ধরেছিস না ধরিস না? আমি সিগারেট খাই না। বলে না হলে তোকে বলতাম তুই খা, কোনো আপত্তি নেই। এই যে একদিকে যেমন উদারতা, আবার ডিসিপ্লিন, যে একটা ঘর থাকবে, সেই ঘরে সিগারেট খাওয়া হবে। স্বামীজি যখন বেলুড় মঠ তৈরি করেন, তার হঠাৎ মনে হয় যে গুরু ভাইরা সব মোটা হয়ে যাচ্ছে। তিনি বললেন মোটা রোগা করতে হবে, উপায় নেই। ঠাকুরের আরাত্রিক ভজনের পরে তিনি ব্যবস্থা করলেন সবাইকে ওয়ার্ডস নাচতে হবে, কারণ তাহলে রোগা হওয়া যাবে। স্বামী শারদানন্দজি অসাধারণ চিঠি লিখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে, যখন প্রতিদিন ওয়ার্ডস নাচি তখন ঠাকুরের কৃপা অনুভব করি, পড়ে হাত পা ভাঙি না। কিন্তু সবাইকে নাচতে হবে, তোরা মোটা হয়ে যাচ্ছে তো এক্সারসাইজ করতে হবে এবং ওয়ার্ডস নাচতে হবে। স্বামীজির মনে হয়েছিল যে ওয়ার্ডস নাচলে বুঝি রোগা হওয়া যায়, ফলে সাধুরাও সব ওয়ার্ডস নাচছে। একদম সেই বিশেষ ঘরে আরাত্রিক ভজনের পর সকলে নাচতে শুরু করে দিয়েছেন। তাই বলছেন তামাক খাওয়ার জন্যে একটা আলাদা ঘর থাকবে, পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো, তাহলে সবাই দেখবে সেটা অনুসরণ করছে। পুনশ্চ হরমোহন নাকি একটা কাগজ বার করার জোগাড় করছিল, তার কি হলো? কালী, শরৎ, হরি মাস্টার, জিসি ঘোষ জোগাড় করে একটা যদি পারো তো ভালোই হয়। আমি যেটা বলছিলাম সেটা দিয়ে শেষ করি। আমার খুব ইচ্ছে আছে যে স্বামীজি খবরের কাগজগুলো নিয়ে যে কথা বিদেশ থেকে লিখেছেন, সেইটা যেন আলাদা সেশন করব। আলাদা সেশানে শুধু কয়েকটা চিঠি পরপর পড়ব, যেটা স্বামীজি খবরের কাগজ কথা করা নিয়ে ভেবেছেন। এই খবরের কাগজের মধ্যে দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন, এবং স্বামীজির মনে হয়েছিল যে মিডিয়া ছাড়া এটি করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি স্বামী যদি বেঁচে থাকতেন, পরে ডকুমেন্টারি তৈরি করে নিয়ে গিয়ে দ্বিতীয়বার বিদেশে দেখাতেন। রবীন্দ্রনাথকে আমরা দেখব যখন তিনি বিদেশে গেছেন, তখন শান্তিনিকেতনে কি কাজ হয়েছে তিনি ডকুমেন্টারি করে দেখিয়েছেন। বিবেকানন্দ নিশ্চয়ই সেটি করতেন, এবং এখন যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন, তাহলে বেলুড় মঠে যে নানা রকম কাজ হয় সেই কাজ তিনি ডকুমেন্টারির মাঝখানে তুলে ধরতেন। আপনাদের একটা উদাহরণ দিই, বেলুড় মঠ 1171 ক্রোড় খরচ করেছে 22-23-এ। যদি এর সাথে ডকুমেন্ট যখন তারা প্রেজেন্ট করছেন, যদি ইউটিউবে কাজগুলো দেখানো হতো যে কিসের কাজে বেশি খরচ হয়েছে, শিক্ষার জন্য কত খরচ হয়েছে, স্বাস্থ্যের জন্য কত খরচ হয়েছে, তারপর বিভিন্ন রকমের যখন ন্যাচারাল ক্যালামিটিস এসছে, প্রাকৃতিক বিপর্যয়, তখন কত খরচ হচ্ছে, তাতে অনেক বেশি ইম্প্যাক্ট হতো। এবং তাতে দেখতেন যারা বাইরের লোকও দেখতো, তারা সুন্দরভাবে এটা বুঝতে পারতো যে মিশনের ডিরেকশানটা কোন দিকে। স্বামীজি তাই জন্য বলছেন যে হরমোহন নাকি একটা কাগজ করতে চাইছিল, তোমরা সর্বতোভাবে সাহায্য করবে। যখন আমি খবরের কাগজ নিয়ে আলোচনা করব, একবারে প্রথম থেকে 1894 সালে বিখ্যাত হওয়ার পর শিকাগোয় প্রথম চিঠি লেখেন, একটা কাগজ করার কথা ছিল, তার কি হলো বলো। তারপর আলাসিঙ্গাকে পেরুমলকে তিনি উদ্বুদ্ধ করে ব্রহ্মবাদীন কাগজটি বের করেন। ব্রহ্মবাদীন কাগজ বেরোয় এবং তিনি তার সংখ্যা কেমন হয়েছে সেটা লিখে বিদেশ থেকে জানান, যে ব্রহ্মবাদীনের ভাষা কেমন হয়েছে, কেন আরও কীভাবে আরও সুন্দর করতে হবে, কিভাবে কোন বিজ্ঞাপন নিতে হবে, এই সম্বন্ধে তিনি পরিষ্কার একটি ধারণা দিয়ে দেন। তাই খবরের কাগজ এবং বিবেকানন্দ এটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই যুগে তিনি বুঝতে পেরেছিলেন যে আমি যে কাজটা করছি, আমরা যে কাজটা করছি, সেটা মানুষের কাছে পৌঁছতে দেওয়ার জন্যে উদ্বোধনের একটি উদ্বোধন প্রয়োজন, যে একটি মাসিক পত্রিকা হবে। স্বামীজি সাপ্তাহিক করতে চেয়েছিলেন, দৈনিক খবরের কাগজ করতে চেয়েছিলেন, শেষে সেটি পরে মাসিক পত্রিকা হয়ে যায়। তার মাধ্যমে যে আমার মতামতটা কী সেইটা তো মানুষের কাছে পৌঁছাতে হবে, জানাতে হবে, সেই জন্যই ব্যবস্থা তিনি করেছিলেন। মনে রাখতে হবে স্বামীজি 1899 সালে যখন এই সব কথা ভাবছেন, যে ইতিবাচক বোধ দিয়ে একটা নতুনভাবে একটা পৃথিবীকে তৈরি করার চেষ্টা, এই চেষ্টা কিন্তু স্বামীজির ছিল, এবং সেটা নিয়ত যতদিন তিনি বেঁচে ছিলেন এই চেষ্টা করে গেছেন। এবং তার যে লেখাগুলো, তার যে চিঠিগুলো আমরা যদি পড়ি, তাহলে আমরা নতুনভাবে আমাদের উপর বিশ্বাস বেড়ে যায়। রুথ হ্যারিস যে বইটি লিখেছেন, সে বইটির নাম গুরু টু দ্য ওয়ার্ল্ড,
গুরু অফ দ্য ওয়ার্ল্ড নয়? কেন তিনি টু দ্য ওয়ার্ল্ড লিখছেন? যে বিশ্ব চরাচর, যে বিশ্ব চরাচরের মধ্যে নানা বিভেদকামী শক্তি রয়েছে, আবার সকলের মধ্যে ফল্গু ধারার মতো মানুষের ঐক্য প্রবাহিত হচ্ছে, এই যে ঐক্যের কথা, এর গুরু হচ্ছেন বিবেকানন্দ। যে গুরু বলেন পিছনের দিকে তাকিও না, সামনের দিকে তাকাও এবং এগিয়ে যাও, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দাও আর সোলস অ্যাবসোলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। এই হচ্ছে স্বামীজির মূল কথা, যে তোমার মধ্যেই সে অনন্ত শক্তি রয়েছে। এবং নানাভাবে তিনি গুরু ভাইদের উদ্বুদ্ধ করেছেন, নানাভাবে তার বিদেশি ভক্তদের উদ্বুদ্ধ করেছেন, নানাভাবে নিবেদিতাকে উদ্বুদ্ধ করেছেন, এবং সকলকেই তিনি প্রেরণা দিয়েছিলেন যে নিজের শরীরটাকে শেষ করে দিয়ে সমাজের উন্নতি করতে। নিবেদিতারই চিঠি লিখেছিলেন স্বামীজি 1896 সালে বিদেশ থেকে, জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এটা শুধু নিবেদিতাকে বলার নয়, এটা স্বামীজির জীবন দর্শন, যে জগৎ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাধে? এই নিদ্রা জাগরণের জন্যেই তিনি রুচির কথা বলছেন, জাগরণের জন্যেই তিনি শিক্ষার কথা বলছেন। এবং মনটা যখন একবার ত্যাগে গেরুয়া রঙে মনটা রাঙিয়ে ফেলা যায়, তখন সেই মানুষ সারা পৃথিবীর অ্যাসেট হয়ে পড়ে। স্বামীজির কথা বলে শেষ করি। যখন তিনি 1896 সালে লেক লুসার্নে ছিলেন, তখন খবর পেলেন মাইসোরের মহারাজা বাড়ির কয়েকটি ঘর খুলে দিয়েছেন, অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলে মেয়েদের পড়াবার ব্যবস্থা করেছেন। সেই ঘরে স্বামীজি থেকে অভ্যর্থনা করে চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। প্রার্থনা করি স্বামীজির যাতে আমাদেরও ভেতরের পরিবর্তন ঘটে, এবং আমাদের যেন মানুষের সেবা করার রুচি তৈরি হয়, সেই শিক্ষা আমরা যা পাই, এবং মানুষকে সেবা করে আমরা নিজেদের যেন কৃতার্থ এবং ধন্য হই। স্বামীজির কাছে সে প্রার্থনা করে আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।